আসসালামু আলাইকুম। আজকের টপিকসটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম পার্ট 2। আজকের সেশনে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করা হবে সেসব হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্মল ইন্টেস্টাইন রিলেটেড কনজেনিটাল অ্যানোমালি, দেন ডেভেলপমেন্ট অফ লার্জ ইন্টেস্টাইন এবং কনজেনিটাল অ্যানোমালি দ্যাট ইজ রিলেটেড টু দ্য লার্জ ইন্টেস্টাইন। Digestive system develops from the primitive gut tube. কিভাবে তৈরি হয়? By the incorporation of the yolk sac cavity within the embryonic disc. এখানে primitive gut tube এর different parts দেখানো হচ্ছে. Pharyngeal gut, foregut. Pharyngeal gut, it is a part of the foregut. Then midgut, next hindgut. এখানে blue color দিয়ে প্রিমিটিভ গাট টিউবের যে অংশটুকু দেখানো হচ্ছে সেটা হচ্ছে মিডগাট। মিডগাট থেকে কি কি ডেরিভেটিভস আসে? প্রথমে পার্ট অফ ডিউডেনাম। পার্ট অফ ডিউডেনাম কেন বলা হলো? কারণ তোমাদের বাই দিস টাইম জানা হয়ে গিয়েছে ডিউডেনামের কিছুটা পোর্শন ডেভেলপ করে হচ্ছে ফ্রম দ্য ফোরগাট। ডিউডেনামের ফার্স্ট পার্ট and second part up to the opening of major duodenal papilla এতটুকু পর্যন্ত পোর্শন ডেভেলপ করে ফোরগাট থেকে। Rest of the second part, third part and fourth part of the duodenum are developed from the midgut. Duodenum-এর পরে jejunum, ileum. মিডগাট থেকে শুধুমাত্র যে স্মল ইন্টেস্টাইনের পার্ট ডেভেলপ করে সেটা না, মিডগাট থেকে লার্জ ইন্টেস্টাইনেরও কিছু পোর্শন ডেভেলপ করে। সেই স্ট্রাকচার গুলো হচ্ছে সিকাম, পার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এসেন্ডিং কোলন এবং ট্রান্সভার্স কোলনের কিছুটা পোর্শন আসবে। কতটুকু পোর্শন আসবে? যদি ট্রান্সভার্স কোলনকে তিনটা ভাগে ভাগ করা হয়, রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন ইজ ডেভেলপড ফ্রম দ্য মিডগাট। এই যে স্ট্রাকচার গুলা মিডগাট থেকে ডেভেলপ করবে, মিডগাটের যে এন্ডোডাম থেকে এই স্ট্রাকচার গুলা লাইনিং এপিথেলিয়াম আসবে। আর লাইনিং এপিথেলিয়াম ছাড়া এই সমস্ত স্ট্রাকচারের ওয়ালে আর যা কিছু আছে, দ্যাট মিনস কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, সেই স্ট্রাকচার গুলা কোথা থেকে আসবে? ফ্রম দ্য সারাউন্ডিং স্প্যান্থনোপোরিক মেসোডার্ম। এখন আসা যাক ডেভেলপমেন্ট অফ মিডগাট। এখানে আমার কার্সারটা ফলো করার চেষ্টা করো। যতটুকু জায়গা আমি কার্সার দিয়ে ফোকাস করছি এই পোর্শনটুকু হচ্ছে গিয়ে ডেভেলপিং মিডগাট। মিডগাটে যখন ডেভেলপমেন্ট প্রসেসটা শুরু হয়, মিডগাটটা লেন্থে খুব বেড়ে যায়। দিস elongated developing midgut forms a U-shaped intestinal loop. এই লুপের একটা কেফালিক লিম্ব আছে এবং একটা কডাল লিম্ব আছে। আর এই দুটা লিম্বের মাঝ বরাবর চলে গিয়েছে superior mesenteric artery. This superior mesenteric artery, it is the artery of midgut. তার মানে হচ্ছে মিডগাট থেকে যে সমস্ত স্ট্রাকচার ডেভেলপ করবে তাদেরকে সুপিরিয়র মেজেন্টারি কোনো না কোনো ব্রাঞ্চ তাদেরকে সাপ্লাই দিবে। এখন এই যে ইউ শেপ লুপ, তার এপেক্সে দেখা যাচ্ছে ভাইটালাইন ডাক্ট। এই ভাইটালাইন ডাক্টের মাধ্যমে এই ডেভেলপিং মিড ব্রেন ইউক সেক ক্যাভিটির সাথে একটা টেম্পোরারি কমিউনিকেশন মেনটেন করে। 6 week onward এই ইন্টেস্টাইনাল লুপ লেন্থে অনেক বেশি বেড়ে যায়। ওই সময়টাতে লিভারের সাইজটাও খুব বেড়ে যায় এবং লিভারের সাইজটা যে প্রপোর্শনে থাকে সেই সাইজটুকু ওই সময়ে অ্যাবডোমিনাল ক্যাভিটির যা সাইজ তার তুলনায় লিভারের সাইজটা প্রপোর্শনেটলি একটু বেশি হয়ে যায়। এই কারণে ওই ইন্টেস্টাইনাল ক্যাভিটি লিভারকে অকুপাই করার পরে তার যতটুকু স্পেস বাকি থাকে সেই স্পেসটাতে সে এই প্রাইমারি মিডগাটের যে ইন্টেস্টাইনাল লুপ, এই সম্পূর্ণ লুপটাকে সে স্পেস দিতে পারে না। স্পেস না দেওয়ার জন্য কি হয়, কিছুটা intestinal loop enter into the extra embryonic cavity
in the proximal part of the umbilical cord. এই যে intestinal loop এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটিতে চলে যাচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হয় ফিজিওলজিক্যাল আম্বিলিকাল হার্নিয়েশন। তাহলে কেন হচ্ছে ব্যাপারটা? ওই সময়টাতে 6 উইক ইন্ট্রাউটেরাইন পিরিয়ডে অ্যাবডোমিনাল ক্যাভিটিটা যতটুকু সাইজ থাকে, সে লিভারকে অকুপাই করার পরে তার অল্প একটু স্পেস বাকি থাকে, সেই স্পেসটা সম্পূর্ণ এই ডেভেলপিং মিডগাটে যে ইন্টেস্টাইনাল লুপ, সেটাকে সে স্পেস প্রোভাইড করতে পারে না। এই কারণে অনেকখানি ইন্টেস্টাইনাল লুপ এক্সট্রাএমব্রায়োনিক ক্যাভিটিতে চলে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় ফিজিওলজিক্যাল আম্বিলিকাল হার্নিয়েশন। 6 উইকে তাহলে দেখা যাচ্ছে এই আম্বিলিকাল হার্নিয়েশনটা হচ্ছে। এটা আবার 10 উইকস পিরিয়ডে এই ডেভেলপিং মিডগাট আবার অ্যাবডোমেনে ফেরত চলে আসে। এই কন্ডিশনটাকে বলা হয় রিট্রাকশন অফ দ্য মিডগাট। কেন এই ইন্টেস্টাইনাল আম্বিলিকাল হার্নিয়েটেড লুপটা কেন আবার অ্যাবডোমেনে ব্যাক করে, এটা নিয়ে এখন পর্যন্ত প্রেসাইজ কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। ধারণা করা যায় এই 10th উইক পিরিয়ডে মোটামুটি ভাবে অ্যাবডোমিনাল ক্যাভিটির স্পেসটা একটু বড় হয়ে যায়, এবং তার সাথে প্রপোর্শনেট যদি আমরা ক্যালকুলেশন করি, সেই তুলনাতে লিভারের সাইজটা একটু ছোট হয়ে যায়। আরেকটা যেটা হয়, ওই সময় কি হয়, রিগ্রেশন অফ দ্য মেসোনেফ্রিক সিস্টেম অফ কিডনি। এই জন্য এই এক্সট্রা যে ইন্টেস্টাইনাল লুপটা বের হয়ে গিয়েছিল, তারা আবার স্পেস পাওয়ার জন্য তারা আবার 10th উইকে they can return back to the abdominal cavity. এই যে ঘটনাগুলো ঘটছে, দ্যাট মিনস হার্নিয়েশন হচ্ছে, আবার রিট্রাকশন হচ্ছে, এই প্রসেসগুলো যখন হয় তখন মিডগাটের মধ্যে রোটেশন হয়। যে কোনো রোটেশনের সময় 3টা পয়েন্ট মাথায় রাখা দরকার, যে রোটেশনটা কোন এক্সিস বরাবর হচ্ছে, রোটেশনটা ডিরেকশন কেমন, দ্যাট মিনস এটা কি ক্লকওয়াইজ হচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। আরেকটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে কত ডিগ্রি অফ রোটেশন, দ্যাট মিনস কতটুকু রোটেশন হচ্ছে। এখন এই 3টা পয়েন্টকে যদি আমরা মিডগাটের রোটেশনের সাথে ম্যাচ করি, তাহলে এখানে রোটেশনের এক্সিসটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি। এখানে ডিরেকশন অফ রোটেশন হবে কাউন্টার ক্লকওয়াইজ। কতটুকু রোটেশন হবে? 270 ডিগ্রি। এখানে যখন হার্নিয়েশন হচ্ছে তখন 90 ডিগ্রি রোটেশন হয়, আর রিট্রাকশন দ্যাট মিনস যখন এই হার্নিয়েটেড লুপটা আবার অ্যাবডোমেনে ব্যাক করে, রিট্রাকশনের সময় তখন হয় হচ্ছে কি 180 ডিগ্রি। এই 90 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, তার মানে এই মিডগাটের রোটেশনের সময় 270 ডিগ্রি রোটেশন হচ্ছে। এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, এখানে তার ইন্টেস্টাইনের কিছু অংশ বডির বাইরে চলে এসেছে। এটা কেন হয়েছে? সেই যে ফিজিওলজিক্যাল আম্বিলিকাল হার্নিয়েশন, যেটা কিনা 10th উইকে রিট্রাকশন হওয়ার কথা ছিল, যদি কোনো কারণে রিট্রাকশন না হয় তখন এই কন্ডিশনটা ডেভেলপ করবে। এই কন্ডিশনটার নাম হচ্ছে কি ওমফালোসিল। So what is this omphalocele? এটা কেন হচ্ছে? Omphalocele occurs due to failure of retraction of herniated loop into the abdominal cavity. এখন এই মিডগাটের ডেভেলপমেন্টের সাথে আরেকটা কনজেনিটাল অ্যানোমালি খুব ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে মেকেলস ডায়াভার্টিকুলাম। মেকেলস ডায়াভার্টিকুলামটা বোঝার জন্য এই ছবিটা একটু খেয়াল করতে হবে। এই ছবিতে দেখানো হচ্ছে এই যে ইয়োক স্যাক ক্যাভিটিটা ইনকর্পোরেশন হওয়ার জন্য কিন্তু প্রিমিটিভ গাট টিউবটা তৈরি হয়েছে। তাহলে এরকম একটা অবস্থানে যখন এমব্রায়োটা থাকে, তখন the midgut maintains communication with the rest portion of the yolk sac by means of the vitelline duct. This is the location of the vitelline duct. Ultimately, যখন ডেভেলপমেন্ট প্রোগ্রেস করতে থাকে, এই ইয়োক স্যাক এবং ভাইটালাইন ডাক্ট কিন্তু অবলিটারেটেড হয়ে যায়। কিন্তু যদি ভাইটালাইন ডাক্টের কিছুটা পোর্শন রয়ে যায়, সেই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে গিয়ে
মেকলস ডাইভার্টিকুলাম। তাহলে যেই ঘটনাটা এখানে শো করা হচ্ছে, দ্যাট মিনস মিডগার্ড টেম্পোরালি কানেক্টেড টু ইয়োক স্যাক বাই মিনস অফ ভাইটালাইন ডাক্ট, যেই স্ট্রাকচার গুলা আলটিমেটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সেই ভাইটালাইন ডাক্ট যদি রয়ে যায় তখন যে কন্ডিশনটা হবে সেটাকে বলা হচ্ছে মেকলস ডাইভার্টিকুলাম। তাহলে মেকল ডাইভার্টিকুলামটা কেন তৈরি হলো? এটা কি ডেনোট করছে? ইট ডেনোট করছে, ইট রিপ্রেজেন্ট দ্য রেমনেন্ট পোর্শন অফ দ্য ভাইটালাইন ডাক্ট। এটার লোকেশন কোথায় থাকে? এটি ইউজুয়ালি 2 to 4% পপুলেশন এটা দেখা যায়। এটার লোকেশন হচ্ছে অন দ্য অ্যান্টি মেসেন্টারিক বর্ডার অফ দ্য আইলিয়াম, 4 to 60 centimeter away from the ileocecal wall. This is the location of the Meckel's diverticulum. এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, কখনো কখনো মেকলস ডাইভার্টিকুলামে প্যানক্রিয়াটিক টিস্যু থাকতে পারে, গ্যাস্ট্রিক মিউকোসাও থাকতে পারে। যদি গ্যাস্ট্রিক মিউকোসা থাকে, এখানে আলসারেশন হওয়ার সম্ভাবনা থাকে এবং আলসারেশন থেকে ব্লিডিং হওয়ারও সম্ভাবনা থাকে। দিস ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ মেকলস ডাইভার্টিকুলাম। তাহলে স্মল ইন্টেস্টাইন, দ্যাট মিনস স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনে কিছুটা পার্ট আমরা দেখলাম মিডগার্ড থেকে ডেভেলপ করে, এবং মিডগার্ড রিলেটেড কনজেনিটাল অ্যানোমালি গুলা সম্পর্কে কিছুটা ধারণা হলো। এখন হাইন্ডগার্ড নিয়ে কিছু কথা বলব। ছবিতে দেখো যেখানে সার্কেল এনসার্কেল করা আছে, দিস ইজ দ্য হাইন্ডগার্ড পোর্শন অফ দ্য প্রিমিটিভ গাট টিউব। এখানে দেখো এই ইয়েলো কালার দিয়ে ডেনোট করা হচ্ছে এন্ডোডার্ম। তোমাদের সবার জানা আছে গাট টিউব ইজ আ এন্ডোডার্ম লাইন্ড টিউব লাইক স্ট্রাকচার। তার বাইরে দেখো কিছু মাসেল টিস্যু, ডেভেলপিং মাসেল টিস্যু দেখানো হচ্ছে। এটা দিয়ে বোঝানো হচ্ছে এই হাইন্ডগার্ড থেকে যে সমস্ত স্ট্রাকচার ডেভেলপ করবে তাদের এন্ডোডার্ম লাইনিং আসবে হচ্ছে কি প্রিমিটিভ গাট টিউব থেকে, এবং লাইনিং এপিথেলিয়াম ছাড়া বাকি যা কিছু তার ওয়ালের মধ্যে থাকে, দ্যাট মিনস কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, তারা আসবে হচ্ছে এই হাইন্ডগার্ডের কে সারাউন্ড করে থাকে যে স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। এখন দেখা যাক হাইন্ডগার্ডের হোয়াট আর দ্য ডেরিভেটিভস অফ হাইন্ডগার্ড। Distal 1/3 of transverse colon, then descending colon, sigmoid colon, rectum and upper part of anal canal. তাহলে বোঝা যাচ্ছে লোয়ার পার্ট অফ অ্যানাল কানালের ডেভেলপমেন্টাল সোর্স অন্য কোনো স্ট্রাকচার। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই হাইন্ডগার্ড থেকে শুধুমাত্র যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের অর্গান আর স্ট্রাকচার তৈরি হয় ব্যাপারটা তা না, এখান থেকে অন্য একটা সিস্টেমের কিছু অর্গানও কিন্তু ডেভেলপ করে। এই হাইন্ডগার্ড থেকে ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রার লাইনিং এপিথেলিয়ামও ডেভেলপ করে। এই ছবিতে ক্লোয়েকাকে দেখানো হচ্ছে। ক্লোয়েকা স্ট্রাকচারটা কি? ইট ইজ দ্য ডাইলেটেড পার্ট অফ দ্য হাইন্ডগার্ড। ছবিতে দেখানো হচ্ছে হাইন্ডগার্ডের লাস্ট পোর্শনটুকু একটু ডাইলেটেড হয়ে আছে, এই পার্টটুকুকে বলা হয় ক্লোয়েকা। এই ক্লোয়েকা থেকে রেকটাম আসবে, অ্যানাল কানাল আসবে, এবং এখানে ব্লু কালার দিয়ে দেখানো হচ্ছে ইউরিনারি ব্লাডার, আর এই জায়গাটা হচ্ছে কি ডেভেলপিং ইউরেথ্রা। আগের স্লাইডে যেটা বলা হয়েছিল যে হাইন্ডগার্ড থেকে যে শুধুমাত্র গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের অর্গান আর স্ট্রাকচার ডেভেলপ করবে ব্যাপারটা তা না, এখান থেকে লাইনিং এপিথেলিয়াম অফ ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রাও আসবে। যেহেতু দুটা সিস্টেমের স্ট্রাকচার ক্লোয়েকা থেকে ডেভেলপ করবে, তাহলে তো ক্লোয়েকাকে দুটা ভাগে ভাগ হতে হবে। কিভাবে সে ভাগ হচ্ছে? বাই মিনস অফ ইউরোরেক্টাল সেপ্টাম। এই ইউরোরেক্টাল সেপ্টাম জিনিসটা কি? এই সারাউন্ডিং যে মেসোডার্ম থাকে, এই মেসোডার্মের একটা শীট সে এই ক্লোয়েকার মাঝ বরাবর এসে সে একদম ক্লোয়েকাল মেমব্রেন পর্যন্ত এসে ক্লোয়েকাটাকে সে দুটা ভাগে ভাগ করে দেয়। The ventral portion, this ventral part is known as urogenital sinus, and a dorsal part, this dorsal part is known as anorectal canal.
এখন অ্যানাল ক্যানাল কিভাবে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ডেভেলপমেন্ট অফ অ্যানাল ক্যানাল? আগে বলা হয়েছে আপার পার্ট, দ্যাট মিনস আপার 2/3 অফ দ্য অ্যানাল ক্যানাল সে ডেভেলপ করবে হচ্ছে গিয়ে ফ্রম দ্য ক্লোয়েকা, দ্যাট মিনস ফ্রম দ্য এন্ডোডার্ম অফ হাইন্ডকার। লোয়ার পার্ট সেটার সোর্স হচ্ছে ডিফারেন্ট, সে এন্ডোডার্ম থেকে আসবে না, সে আসবে হচ্ছে গিয়ে এক্টোডার্ম অ্যারাউন্ড প্রোক্টোডিয়াম। এই ছবিটা খেয়াল করো, দিস ইজ দ্য ক্লোয়েকা, দিস ইজ দ্য ক্লোয়েকাল মেমব্রেন। এখানে যে এক্টোডার্ম থাকে, এই এক্টোডার্মের মধ্যে প্রলিফারেশন হয়, তখন এই জায়গাটুকুকে বলা হচ্ছে প্রোক্টোডিয়াম। তাহলে প্রোক্টোডিয়ামে এখানে যে এক্টোডার্ম থাকে, সেই এক্টোডার্ম থেকে লোয়ার 1/3 অফ দ্য অ্যানাল ক্যানাল উইল বি ডেভেলপ। ক্লোয়েকাল যে সামনের পোর্শন, যে পোর্শনটার নাম হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস, সেই ইউরোজেনিটাল সাইনাসকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্ট, দ্যাট মিনস আপার পার্ট থেকে ডেভেলপ করবে হচ্ছে যে ইউরিনারি ব্লাডার। নেক্সট পার্টের নাম হচ্ছে পেলভিক পার্ট। পেলভিক পার্ট থেকে ডেভেলপ করবে ফিমেল ইউরেথ্রার সম্পূর্ণটুকু। মেল ইউরেথ্রার 2টা পার্ট, মেল ইউরেথ্রা হ্যাজ গট 3 পার্ট, প্রোস্টেটের মধ্যে প্রোস্টেটিক ইউরেথ্রা আর মেমব্রেনাস ইউরেথ্রা। মেল ইউরেথ্রার এই 2টা পার্ট ডেভেলপ করবে মিডল পোর্শন অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস। লাস্টের যে পোর্শন, যেটাকে অনেক সময় ফ্যালিক পার্ট বলা হয়, সে ফ্যালিক পার্ট থেকে মেল ইউরেথ্রার 3rd পার্ট, দ্যাট মিনস পেনাইল পার্টটা ডেভেলপ করবে এবং ভ্যাজাইনার একটু পোর্শন আসবে। এই ছবিটা এখানে রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা দেখানো হচ্ছে। এটা কেন তৈরি হলো? অ্যাবনর্মালিটিস ইন দ্য ফরমেশন অফ ইউরোরেক্টাল সেপ্টাম। এই ছবিটাতে এখানে রেক্টো ইউরেথ্রাল এবং রেক্টোভ্যাজাইনাল 2টা ফিস্টুলাই দেখানো হচ্ছে। ফিস্টুলা মানে হচ্ছে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন, যে কমিউনিকেশনটা নর্মাল অবস্থাতে থাকার কথা না। প্রথম ছবিটাতে রেকটামের সাথে ইউরেথ্রার একটা কমিউনিকেশন দেখানো হচ্ছে, আর এই ছবিটাতে আগে যেটা ছবিটা দেখিয়েছিলাম, এই কন্ডিশনটা একটা কমন কন্ডিশন। এখানে রেকটামের সাথে ভ্যাজাইনার একটা কমিউনিকেশন দেখানো হয়েছে। এই কমিউনিকেশন গুলা নর্মাল অবস্থাতে থাকার কথা না, যেহেতু অ্যাবনর্মাল কমিউনিকেশন পারসিস্ট করছে, এই জন্য এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ফিস্টুলা। এটা হচ্ছে কি রেক্টোরেট্রাল ফিস্টুলা, এটা হচ্ছে রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা। এরা কেন তৈরি হলো? এখান থেকে যে ইউরোরেক্টাল সেপ্টামটা আসার কথা ছিল, কোনো কারণে এই জায়গাতে ইউরোরেক্টাল সেপ্টামের টিস্যুটা আসতে পারে, এখানেও আসতে পারেনি এবং এখানেও আসতে পারেনি। না আসার জন্য যে গ্যাপটা রয়ে গেছে, এই গ্যাপটাই কিন্তু পরবর্তীতে ফিস্টুলা নামের একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন তৈরি করে ফেলেছে। কাজে রেক্টো ইউরেথ্রাল আর রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা, এই কন্ডিশন গুলা কেন তৈরি হয়? ডিউ টু অ্যাবনর্মালিটিস ইন দ্য ফরমেশন অফ দ্য ইউরোরেক্টাল সেপ্টাম। Cloacal membrane. Cloacal membrane হচ্ছে it is the most distal part of the gut tube. এই ক্লোয়েকাল মেমব্রেনে এখানে 3টা জার্ম লেয়ার থাকবে না, এখানে থাকবে শুধু এন্ডোডার্ম আর এক্টোডার্ম। তার এন্টেরিয়র পার্টটা ফর্ম করে ইউরোজেনিটাল মেমব্রেন এবং তার পোস্টেরিয়র পার্টটা ফর্ম করে অ্যানাল মেমব্রেন। অ্যানাল মেমব্রেন আলটিমেটলি রাপচার হয়ে যায় আর ফর্ম করে অ্যানাস অর অ্যানাল অরিফিস। একটা খুব কমন কনজেনিটাল অ্যানোমেলি, সেটার নাম হচ্ছে ইমপারফোরেট অ্যানাস। নাম শুনে বোঝা যাচ্ছে এই অ্যানাল অরিফিসটা তৈরি হয়নি। তার মানে কি, অ্যানাল যে মেমব্রেন, সেই মেমব্রেনটার মধ্যে পারফোরেশনটা হয়নি, যে পারফোরেশনটা হওয়ার কথা ছিল। তাহলে ইমপারফোরেট অ্যানাস কেন তৈরি হচ্ছে? It is produced due to it results from the failure of the anal membrane to break down. অ্যানাল মেমব্রেন যেহেতু রাপচার হতে পারেনি, সেজন্য ইমপারফোরেট অ্যানাস এই কন্ডিশনটা ডেভেলপ করেছে। আজকের সেশনে
স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের ডেভেলপমেন্ট সম্পর্কে বলা হলো, এবং মিড গাট আর হাইন্ড গাটের ডেভেলপমেন্ট রিলেটেড যে কনজেনিটাল অ্যানোমালি সেসব সম্পর্কেও কিছু বলা হলো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সবাইকে খোদা হাফেজ। থ্যাংক ইউ।